Today I shall read an answer of an English question paper of Katwa Kasiram Das Institution of class 5 for second summative, taken from Rai O Martin Pushnovichita for the year 2024, bearing page number 73. आज ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভের একটি স্কুলের প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি নেওয়া হয়েছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের প্রশ্নপত্র। এটি সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024, যার পেজ নাম্বার হচ্ছে 73। কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন। প্রথমে আছে রিডিং স্কিল সিন। এটা আমাদের পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে। এটা আমাদের লেসন নাম্বার 5 মাই স্কুল ডেজ, আমার স্কুলের দিনগুলি। এটা পুরোটা আছে 54 থেকে 61-এর মধ্যে। পেজ নাম্বার 57 থেকে নেওয়া হয়েছে সেকেন্ড প্যারা। এটা সেকেন্ড প্যারা থেকে নেওয়া হয়েছে। এটা আমাদের সত্যজিৎ রায়ের স্কুল জীবন সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে প্রথমে 1 রিড দ্য প্যাসেজ। রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটি, অ্যান অ্যান্সার এবং উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে রিড দ্য প্যাসেজ নিচের পার্টটি পড়ো, অ্যান অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস। আমি খেলাধুলায় ভালো ছিলাম না। ভেরি গুড খুব ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট এর ফলে আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশু বাবু। এর ফলে আমি হয়েছিলাম দ্য ফেভারিট, প্রিয় হয়েছিলাম, অফ আওয়ার ড্রয়িং টিচার, আমাদের অঙ্কন শিক্ষক আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। হি ওয়াজ গিভেন তাকে দেয়া হয়েছিল, চার্জ মানে দায়িত্ব দেওয়া হয়েছিল, অফ ডেকোরেটিং সাজানোর জন্য, দ্য হলটাকে সাজানোর জন্য, ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। কিসের জন্য? ফর মানে জন্য, অ্যানুয়াল বার্ষিক ক্রীড়া বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেতে। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। তাকে মিউজিক ড্রয়িং নামে একটারও দায়িত্ব দেওয়া হয়েছিল। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড। এই ইভেন্ট বা এটার জন্য দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, একটা ব্ল্যাকবোর্ড থাকতো, অ্যান্ড কালার চকস অন দ্য টেবিল, এবং রঙিন চক থাকতো টেবিলের উপরে। এ স্টুডেন্ট উড সিং এ সং, একটা ছাত্র কী করে গান গাইতো, অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড। অন্যজন কী করতো? ছবি আঁকতো কোথায়? ব্ল্যাকবোর্ডের উপরে। ট্রাইং টু ক্যাপচার ইন চেষ্টা করতো, টু ক্যাপচার ইন লাইনস অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, গানের গুরুত্বটাকে লাইন করে এবং কালার করে কী করতো? গানের গুরুত্বটাকে ফুটিয়ে তুলতো। ইন দিস ওয়ে, এইভাবে থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, এই ধরনের অনেক হ্যাপি মানে খুশি এবং মেমোরেবল এবং স্মরণীয় অধ্যায় ইন দিস ওয়ে, থ্রু অধ্যায়ের মধ্য দিয়ে আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ। এইভাবে আমি আমার 6 বছর স্কুল জীবনটা কাটিয়েছিলাম। এরপরে এই প্যাসেজটা থেকে আমাদের প্রশ্ন দিয়ে আছে, এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। কমপ্লিট মানে পূরণ করো, দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলো, উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। উইথ মানে দিয়ে, ইনফরমেশান তথ্য দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ থেকে, অর্থাৎ প্যাসেজ থেকে তথ্য নিয়ে আমাদের নিচের বাক্যগুলো পূরণ করতে হবে। প্রথমে ড্যাশ দিয়ে আছে, এতে দিয়ে আছে ড্যাশ ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং হল। তার দায়িত্ব দেওয়া হয়েছিল, কাকে দেওয়া হয়েছিল? আওয়ার, তাহলে কি আশুবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে উত্তরটা কী হবে? আশুবাবু দেওয়া হবে। আশুবাবুকে ড্রয়িং টিচার, দ্য ড্রয়িং টিচার। তাহলে আমরা প্রথমে লিখবো আশুবাবু। আমরা লিখতে পারি আশুবাবুও শুধু লিখে দিতে পারি, কিংবা আশুবাবুর পরিচয়টা কি কোমা দিয়ে লিখবো, আশুবাবু কোমা
দ্য ড্রয়িং টিচার ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং হল। তাহলে আমরা প্রথমে লিখবো আশু বাবু, আশু ASH আমরা এখানে লিখে দেখাচ্ছি, আশু বাবু ASHU, আশু বাবু BABU। তাহলে কি হলো আশু বাবু, আমাদের উত্তরটা আশু বাবু কম্মা দ্য ড্রয়িং টিচার, দ্য THE দ্য ড্রয়িং টিচার, ড্রয়িং DRAWING, ড্রয়িং টিচার TACHER, ড্রয়িং টিচার ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল। তাহলে আমরা উত্তরটা পেলাম, ওয়াজ গিভেন দিয়ে আছে, তাহলে আমরা উত্তরটা লিখলাম আশুবাবু লিখলাম, আশুবাবুর পরিচয়টা কি কমা দিয়ে দেখানো হলো দ্য ড্রয়িং টিচার। এরপর কি আছে বিয়ে থেকে আছে আই স্পেন্ট, আমি কাটিয়েছিলাম ড্যাশ। তাহলে আই স্পেন্ট কোথায় লেখা আছে, এই যে লেখা আছে লাস্ট লাইনটা, তাহলে আই স্পেন্ট লেখা আছে, তাহলে এবার আমরা লিখবো 6 years অফ মাই স্কুল লাইফ। তাহলে আমরা লিখবো আই স্পেন্ট পর্যন্ত লেখা আছে, 6 থেকে একদম লাইফ পর্যন্ত লিখবো। তাহলে আই স্পেন্ট 6 years, 6 SIX 6 years YEARS, I spent 6 years of my school life, SCHLL school life LIFE life। তাহলে আই স্পেন্ট আমি কাটিয়েছিলাম 6 years 6 বছর অফ মাই স্কুল লাইফ, আমার স্কুলের জীবনে 6 বছর কাটিয়েছিলাম। তাহলে আমরা আরেকবারে দেখে নিই, একটা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কমপ্লিট মানে পূরণ করো, নিচের বাক্যগুলো পূরণ করো উইথ ইনফরমেশন তথ্য দিয়ে ফ্রম দ্য প্যাসেজ থেকে। ড্যাশ ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং হল, তাহলে আশুবাবুকে দায়িত্ব দেওয়া ছিল, আশুবাবু কোমা দিয়ে আশুবাবুর পরিচয়টা কি দ্য ড্রয়িং টিচার। তাহলে আমরা লিখবো আশুবাবু কোমা দ্য ড্রয়িং টিচার ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল। তারপর লেখা আছে আই স্পেন্ট 6 years অফ মাই স্কুল লাইফ, তাহলে আই স্পেন্ট পর্যন্ত লেখা আছে, তাহলে 6 years অফ মাই লাইফ পর্যন্ত লিখে দেবো। তাহলে প্রথমেটা কি হলো আশুবাবুর পর কোমাটা এখানে কোমা হবে, তা আশুবাবু দ্য ড্রয়িং টিচার ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল। আশুবাবু ড্রয়িং টিচার অঙ্কন টিচারকে দেওয়া হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল হলটাকে ডেকোরেট করার জন্য, সজ্জিত করার জন্য। আই স্পেন্ট আমি কাটিয়েছিলাম 6 years 6 বছর অফ মাই স্কুল লাইফ, আমার স্কুলের জীবন 6 বছর স্কুল জীবন কাটিয়েছিলাম। এরপর বিয়েতে লেখা আছে রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সে দেয়া খোপের মধ্যে। তাহলে আমাদের এই খোপের মধ্যে যদি ট্রু হয় তাহলে আমরা টি লিখবো, এফ হলে আমরা কি লিখবো, ফলস হলে এফ লিখবো। তাহলে প্রথমে একটা দ্য অথর কুড সিং ভেরি ওয়েল, অথর অর্থাৎ লেখক খুব ভালো গান গাইতে পারতেন। এখানে লেখা আছে আই ওয়াজ ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলায় খুব কী ছিলাম, পটু ছিলাম। তাহলে এখানে লেখা আছে দ্য অথর কুড সিং ভেরি ওয়েল, তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে আমরা এখানে কী লিখবো, এফ লিখবো, এটা ক্যাপিটাল এফ লিখবো। যেহেতু ফলস তাহলে আমরা কী লিখবো, এফ লিখবো। তাহলে আমরা এই বক্সের মধ্যে আমরা দেখাচ্ছি এফ, এই বক্সের মধ্যে আমরা এফ দেখানো হলো। বিয়ে থেকে আছে আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, আশুবাবু পরিচালনা করতেন মিউজিক ড্রয়িং নামে, অর্থাৎ সঙ্গীত অঙ্কন নামে একটা আশুবাবু কন্ডাক্ট পরিচালনা করতেন, একটা জিনিসের পরিচালনা করতেন। তাহলে আমরা তাহলে মিউজিক ড্রয়িং নামে একটা জিনিসের পরিচালনা করতেন। তাহলে আমাদের কি এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পেলাম হি অলসো কন্ডাক্টর, তিনি আরও পরিচালনা করতেন কল্ড মিউজিক ড্রয়িং নামে একটা জিনিসের পরিচালনা করতেন। তাহলে আমাদের বিবৃতিটা সত্য, তাহলে আমরা এখানে টি লিখবো, ট্রু হবে টি লিখবো। এখানে আমরা কি দেখলাম, আমরা ট্রু দেখালাম, টি দেখালাম, অর্থাৎ কী লেখা ট্রু হলে আমাদের টি হবে, তাহলে টি লেখা হলো। তাহলে আমরা আরেকবার দেখে নিই, রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সে দেয়া খোপের মধ্যে। দি অথর কুড সিং ভেরি ওয়েল, লেখক খুব ভালো গান গাইতে পারতেন। এখানে লেখা আছে আই কুড ড্র, আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলায় ভালো ছিলাম না, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, আঁকতে পারতাম। এখানে কি লেখা আছে দ্য অথর কুড সিং ভেরি ওয়েল, গান গাইতে পারতেন, বিবৃতিটা মিথ্যা। এখানে বলা হয়েছে লেখক ভালো গান আঁকতে পারতেন, এখানে বলছে লেখক ভালো গান গাইতে পারতেন, বিবৃতিটা মিথ্যা, তাহলে এফ হবে। এখানে আমাদের এফ দেখানো হলো। এরপর লেখা আছে কি
আশুবাবু কন্ডাক্টের পরিচালনা করতেন অ্যান ইভেন্ট একটা ঘটনা, একটা জিনিসের কল্ড মিউজিক ড্রয়িং নামে, অর্থাৎ সঙ্গীত অঙ্কন বিষয়ের তিনি নামে একটা অঙ্কন সঙ্গীত বিষয় নামে একটা জিনিসের পরিচালনা করতেন। তাহলে বিবৃতিটা সত্য, এখানে ট্রু হলো। এখানে যদি বলতো সাপোর্টিং স্টেটমেন্ট কী আছে, সাপোর্টিং স্টেটমেন্টে যে হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, তাহলে বিবৃতিটা সম্পূর্ণ মিলে গেছে। তাহলে আমাদের এখানে ট্রু হলো, এখানে ট্রু হলো, এখানে আমাদের টি দেখানো হয়েছে। এরপর আমাদের কি আছে, সিএতে কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু, কি দায়িত্ব দেওয়া হয়েছিল আশুবাবুকে ফর দ্য অ্যানুয়াল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে কি দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে আমরা পাচ্ছি আশুবাবু হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং এ হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। তাহলে আমরা লিখব যে তাহলে হোয়াট ওয়াজ চার্জ, তাহলে আমরা লিখব আশুবাবু, এখানে লিখব আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ। তাহলে প্রথমে হি এর বদলে আমরা লিখব আশুবাবু। তাহলে এখানে আমরা লিখব আশুবাবু ওয়াজ হোয়াট চার্জ, কী দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা লিখব যে আশুবাবুকে দেওয়া হয়েছিল হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। তাহলে আমরা লিখব যে আশুবাবু এইখান থেকে হিয়ের বদলে আশুবাবু লিখে দেবো। তাহলে আমরা লিখব আশুবাবু ASHU আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ, আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ, কিংবা আমরা আরেকটু লিখতে পারি যে চার্জ অফ, যদি আমরা প্রশ্নটা থেকে লিখি ওয়াজ গিভেন টু চার্জ, এখান থেকে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি কি দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন। এরপর ওয়াজ কি লিখব আমরা, দ্য চার্জ অফ ডেকোরেটিং হল the charge of decorating hall was given to was, তাহলে আমরা এইখানটা আমরা লিখতে পারি দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য চার্জ অফ ডেকোরেটিং, আচ্ছা দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল, তারপরও লিখব ওয়াজ গিভেন টু। তাহলে হোয়াটের বদলে কি লিখব, দ্য চার্জ অফ ডেকোরেটিং হল। তাহলে উত্তরটা আমাদের হলো দ্য চার্জ CHARG, দ্য চার্জ অফ ডেকোরেটিং ডেকোরেটিং RATING ডেকোরেটিং, এই যে আমরা দেখে লিখছি দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল, দ্য হল HALL। এরপর আমরা প্রশ্নটা লিখে দেবো ওয়াজ গিভেন টু আশুবাবু, পুরো দেখে লিখে দেবো ওয়াজ ওয়াজ গিভেন GIVEN ওয়াজ গিভেন টু TO2 টু আশুবাবু ASHU আশুবাবু BABU টু আশুবাবু ফর দ্য অ্যানুয়াল ANNUAL অ্যানুয়াল প্রাইজ PRIZD প্রাইজ হাইপেন ডিস্ট্রিবিউশন DISTRIBUTION ডিস্ট্রিবিউশন সেরিমনি CREMONY। তাহলে উত্তরটা কী হলো, দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল, তারপরে ওয়াজ গিভেন টু আশুবাবু ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি দিয়ে ফুল স্টপ দেওয়া হলো। এরপর আমাদের কি আছে, হাউ উড এ স্টুডেন্ট ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, কীভাবে একটা ছাত্র কী করতো, আঁকতো ব্ল্যাকবোর্ডে। এখান থেকে আমরা পাচ্ছি এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং। তাহলে আমরা পুরো দেখে লিখে দেবো
তাহলে কী হবে, এ স্টুডেন্ট উড সিং থেকে আমরা পুরো দিকে থেকে লিখে দেবো। তাহলে আমরা বিয়ের উত্তরটা কি লিখবো, এ স্টুডেন্ট, এই যে লেখা আছে এ স্টুডেন্ট থেকে আমরা এইখান থেকে আমরা লিখে দেবো কোথায়, একদম এতটা পর্যন্ত লিখে দেবো এ সং পর্যন্ত। তাহলে আমরা লিখবো এ স্টুডেন্ট উড সিং, এ স্টুডেন্ট STUDENT, এ স্টুডেন্ট উড সিং, এ স্টুডেন্ট উড WOULD, উড সিং এ সং, উড সিং SING, সিং এ সং SONG, like a student would sing a song and 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 another ANOTHER and another would 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 draw a picture, draw DRAW, draw a picture PICTURE, draw a picture on the blackboard, on the black BLACK, blackboard BOARD, blackboard, comma, trying TRYING, trying to capture CAPTURE, trying to capture in lines LINES, in lines, and AND, and color COLOUR, and color the essence, essence ESSENCE, the essence of the song, of wave of the song SONG, song, full stop। তাহলে উত্তরটা আমরা আরেকবার সিয়ের প্রশ্নটা আরেকবার দেখে নিই। অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলি। হোয়াট চার্জ ওয়াজ গিভেন, কী দায়িত্ব দেওয়া হয়েছিল টু আশুবাবু ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, ফর মানে জন্য, বার্ষিক, অ্যানুয়াল মানে বার্ষিক, পুরস্কার, প্রাইজ মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তাহলে আমরা পুরো এই লাইনটাও দেখে লিখে দিলে হতো। তাহলে আমরা হিয়ের বদলে কী লিখতাম, আশুবাবু। তাহলে আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি লিখে দিলে হয়ে যেত। কিন্তু আমরা হোয়াট চার্জের পরিবর্তে আমরা লিখলাম দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল। আমরা হোয়াট চার্জের পরিবর্তে দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল, তারপরে এখান থেকে পুরো দিকে লেখা হলো ওয়াজ গিভেন টু আশুবাবু ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। এখানে প্রশ্নের সময় জিজ্ঞাসা সূচক চিহ্ন আর উত্তর দেওয়ার সময় ফুল স্টপ অবশ্যই আমাদের দিতে হবে। এখানে আমরা লিখেছি দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ওয়াজ গিভেন টু আশুবাবু, এটা একসাথে হবে ASHUBABU, আশুবাবু ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি দিয়ে ফুল স্টপ দেওয়া হয়েছে। বিয়েরটা দিয়েছে হাউ উড এ স্টুডেন্ট ড্র, কীভাবে একটা ছাত্র আঁকতো একটা পিকচার ছবি অন দ্য ব্ল্যাকবোর্ড, একটা ব্ল্যাকবোর্ডেতে। আমরা উত্তরটা পেয়ে গেলাম আমাদের প্যাসেজটা থেকে। এ স্টুডেন্ট উড সিং এর সঙ্গে একটা গান গাইতো, অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, অন্যজন ছবি আঁকতো ব্ল্যাকবোর্ডের উপর, ট্রাইং টু ক্যাপচার করে ধরে, অন ইন লাইন্স, লাইনের মানে লাইন ধরে, অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সংস, গানের গুরুত্ব বুঝে লাইন দিয়ে এবং রং করে ছবিটা আঁকতো। তাহলে আমরা লিখেছি কি, এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং দিয়ে ফুল স্টপ দেওয়া হয়েছে। এরপর আমাদের দেওয়া আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ব্যাকরণ এবং শব্দভাণ্ডার। 2 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান, ফিল মানে পূরণ করো, তার ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে নিয়ে, সুইটেবল মানে উপযুক্ত, আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করো। আমরা জানি কি আর্টিকেল মূলত অ্যাডজেক্টিভ যা কোনো নাউন নির্দিষ্ট না অনির্দিষ্ট নির্দেশ করে। এ এবং অ্যানকে ইনডিফিনাইট আর্টিকেল বলে, কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা প্রাণী বা বস্তুকে বোঝায়। আর দি বা দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণী বা বস্তুকে বোঝায়। তাহলে আর্টিকেল হলো কি বললাম, মূলত একটা অ্যাডজেক্টিভ যা কোনো নাউন নির্দিষ্ট না অনির্দিষ্ট নির্দেশ করে, কোনো নাউন নির্দিষ্ট না অনির্দিষ্ট নির্দেশ করে। এ এবং অ্যানকে ইনডিফিনাইট আর্টিকেল বলে, কারণ তারা অনির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায়। আর দি বা দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা কোনো বস্তুকে বোঝায়।
আর প্রিপোজিশন কাকে বলে? যে সকল প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচ আমরা জানি 8টা আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আর প্রিপোজিশন হলো যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে, নাউন এবং নাউন বা প্রোনাউনের সাথে সাবজেক্ট সেন্টেন্সে অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, তাকে প্রিপোজিশন বলে। যেমন যে তাহলে কী হলো প্রিপোজিশন? তাহলে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসবে, নাউন সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সে অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। যেমন ইন, অ্যাট, বিটুইন, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রথমে গেছে দ্য ওমেন ড্যাশ উড়িষ্যা ওর ড্যাশ টন শাড়ি। তাহলে দ্য ওমেন ফ্রম উড়িষ্যা থেকে মহিলাটা একটা ছেঁড়া শাড়ি পরিধান করেছিল। তাহলে দ্য ওমেন ফ্রম উড়িষ্যা ওর এ টন শাড়ি। তাহলে প্রথমে একটা আমাদের কি হলো? দ্য ওমেন ফ্রম, দ্য ওমেন ফ্রম উড়িষ্যা ওর এ টন শাড়ি। উড়িষ্যা থেকে যে মহিলাটা এসেছিল, উড়িষ্যার মহিলাটা একটা ছেঁড়া শাড়ি পরিধান করেছিল বা করেছিলেন। এরপর কে আছে? 3 নম্বর কে আছে? তাহলে আমরা আরেকবার দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ সুইটেবল আর্টিকেল, উপযুক্ত আর্টিকেল দিয়ে অ্যান্ড প্রিপোজিশন দিয়ে পূরণ করো। তাহলে প্রথমে এটা করো দ্য ওমেন ফ্রম উড়িষ্যা ওর এ টন শাড়ি। উড়িষ্যা থেকে যে মহিলাটা এসেছিলেন সেই মহিলাটা ছেঁড়া শাড়ি পরেছিলেন। আচ্ছা, 3 নম্বরটিকে আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স, এবং কী করে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। আর এখানে কী বলছে? সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স। আমরা জানি যে সেন্টেন্স হতে গেলে অবশ্যই মিনিংফুল হতে হবে। যদি সেন্টেন্সের মধ্যে যদি মানে না থাকে তাহলে কী হবে না? বাক্য হবে না। তাহলে বাক্য কাকে বলে প্রথমে জানতে হবে আমাদের। বাক্য কাকে বলে? এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে বলবো বাক্য। বাক্য 5টা আছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। যদি বলে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, এটা কী বাক্য? এটা আমাদের বলতে হবে যে সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে এবং কী হবে? ভার্ব দিয়ে শুরু হবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা বলছিলাম যে সেন্টেন্সের আগে কী আছে? ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ডের আগে কী আছে? লেটার। তাহলে ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটাকে হচ্ছে ওয়ার্ড। আর লেটার হচ্ছে ইংরেজিতে 26টা আছে: ZYSWVUTSRQPONMLKJIAGAPDCBA। তাহলে লেটারগুলো নিয়ে কী হচ্ছে? ওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে সেন্টেন্স। আমাদের কী করতে হবে? রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলোকে, মেক এ মিনিংফুল সেন্টেন্স, অর্থপূর্ণ বাক্য তৈরি করো। তাহলে মাঙ্কি ভিজিট দ্য ডিসাইডেড টু রেগুলারলি দ্য আইল্যান্ড। তাহলে আমাদের এটাকে সাজালে আমরা পাবো যে বানরটা স্থির করেছিল দ্য মাঙ্কি ডিসাইডেড। তাহলে আমরা লিখবো দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড রেগুলারলি। তাহলে প্রথমেই লিখবো দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড রেগুলারলি। তাহলে প্রথমেরটা আমরা লিখবো দ্য মাঙ্কি ডিসাইডেড। তাহলে আমরা প্রথমেই লিখবো দ্য মাঙ্কি ডিসাইডেড। তাহলে প্রথমেই লিখবো আমরা দা এই যে আমাদের লেখা আছে দা, তাহলে প্রথমেই লিখবো দায়ের টিটা কিন্তু প্রথম কোটে লিখছি তো বড় হতে হবে। তাহলে দ্য মাঙ্কি MONKEY, দ্য মাঙ্কি ডিসাইডেড, DCIDED, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট VISIT, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড, দ্য আইল্যান্ড ISLAND। তাহলে দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড রেগুলারলি, নিয়মিতভাবে, REGULARLY। তাহলে আমরা লিখলাম দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড রেগুলারলি। বানরটা স্থির করেছিল যে আইল্যান্ড দ্বীপটাতে রেগুলারলি অর্থাৎ নিয়মিতভাবে সে যাবে বলে স্থির করেছিল। এরপর আমাদের কি লেখা আছে? নাম্বার 4, পুট সুইটেবল অ্যাডজেক্টিভ ইন দ্য ব্ল্যাঙ্কস। পুট মানে রাখো বা পূরণ করো। পুট সুইটেবল অ্যাডজেক্টিভ, উপযুক্ত অ্যাডজেক্টিভ দিয়ে শূন্যস্থানটা পূরণ করো। তাহলে সুইট অ্যান্ড ড্যাশ ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ অফ দ্য আইল্যান্ড। সুইট
মিষ্ট এবং ড্যাশ ফ্রুটস ফলগুলো গ্রিউ জন্মাতো অন দ্য ট্রিজ গাছেতে অফ দ্য আইল্যান্ডে অর্থাৎ দ্বীপের গাছগুলোতে জন্মাতো। সুইটেবল অ্যাডজেক্টিভ দিয়ে আমাদের পূরণ করতে হবে। অ্যাডজেক্টিভ আমাদের কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো পার্টস অফ স্পিচের একটা অংশ। আমরা জানি যে পার্টস অফ স্পিচ কাকে বলে, বাক্যের এক একটা অংশ বললাম পার্টস অফ স্পিচ। আর পার্টস অফ স্পিচ যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থায় প্রকাশ করে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এটা আমাদের নেওয়া হয়েছে, এই লাইনটা সুইট অ্যান্ড, এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে। দ্য ক্লেভার মাঙ্কি থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 62 লাইন নাম্বার 3-তে লেখা আছে। সুইট অ্যান্ড কী হবে? ড্যাশ ফ্রুটস কী হবে? জুসি ফ্রুটস, জুসি JUICY জুসি। তাহলে কী হবে? সুইট মিষ্টি এবং রসালো ফলগুলো জন্মাতো গাছেতে অফ দ্য আইল্যান্ড, দ্বীপের গাছেতে জন্মাতো। তাহলে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ অফ দ্য আইল্যান্ড। এরপর কি আছে 5-এরটা? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ প্রেজেন্ট ইনফিনাইট অ্যান্ড সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে পূরণ করো। প্রেজেন্ট ইনফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে পূরণ করতে হবে, আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। আমরা জানি যে টেন্স কাকে বলে, কি আর কালকে টেন্স বলে। টেন্স 3টে আছে, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। কোনো কাজ কোন সময় হয়েছে, কোনো কাজ কোন সময় হয়েছে এবং কি অবস্থা বোঝানোর জন্য প্রতিটা টেন্সকে আবার কটা করে ভাগ করা আছে? 4টে করে ভাগ করা হচ্ছে। তাহলে আমরা বললাম যে টেন্স কাকে বলে, কি আর কালকে টেন্স বলে। টেন্স 3টে আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এর প্রেজেন্টের বাংলাটা হচ্ছে বর্তমান, পাস্টের বাংলা হচ্ছে অতীত, আর ফিউচারের বাংলাটা হচ্ছে ভবিষ্যৎ। কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে আবার 4টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ইনফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। ইনফিনাইটটা হচ্ছে কাজটা চলছে না, শেষ হয়ে গেছে, বোঝা যায় না। কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে, পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কিছুটা সম্পূর্ণ হয়েছে আর এখনও কিছুটা বাকি আছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদেরকে কী করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়মটা হচ্ছে মূল ভার্বের যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে এস বাই ইএস যোগ হবে। আর যদি যেমন আইতে কী হবে? আমি আশা করি আই হোপ, ফুলমণি আশা করে কী হবে? ফুলমণি হোপস হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে ভার্বের সাথে এস বাই ইএস যোগ হবে। ফুলমণি হচ্ছে থার্ড পারসন, আমরা ফার্স্ট পারসন, তোমরা সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কী হবে? এর ভার্বের এস বাই ইএস যোগ হবে, তাহলে ফুলমণি হোপস হবে। তাহলে উত্তরটা হবে ফুলমণি হোপস, HOPES। তাহলে ফুলমণি হোপস, ফুলমণি আশা করে দ্যাট সাম ডে সি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া। একদিন সে কী করবে? সারা ভারত কী করে ভ্রমণের সমর্থ হবে, সারা ভারত সে কী করবে? ভ্রমণ করবে। ফুলমণি আশা করে যে একদিন সে সারা ভারত ভ্রমণ করবে। তাহলে কি ফুলমণি কী হলো? হোপস, HOPES হলো, হোপ আছে ওর সাথে এস হলো। এরপর কি আছে নাম্বার 6-এ কী আছে? ফাইন্ড আউট মানে খুঁজে বার করো দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। সাবজেক্ট এবং প্রেডিকেট খুঁজে বার করতে হবে। সাবজেক্ট হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে যখন কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়েছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কাকে বলা হলো? কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে যখন কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যখন কোনো কিছু বলা হচ্ছে তখন সেটা হচ্ছে প্রেডিকেট। তাই এখানে দেখছে দ্য স্টার্স শাইন ইন দ্য স্কাই, তারাগুলো আকাশে কিরণ দেয়। তাহলে কোনটা সাবজেক্ট? এখানে দ্য স্টার্স হচ্ছে সাবজেক্ট আর শাইন ইন দ্য স্কাইটা হচ্ছে প্রেডিকেট। তাহলে কী হচ্ছে? কোনো ব্যক্তি বা বস্তু, এখানে কি যে বস্তু সম্পর্কে বস্তু সম্পর্কে কিছু বলা হচ্ছে। দ্য স্টার্সটা কী করছে? কিরণ দিচ্ছে। তাহলে আমরা দিচ্ছে দ্য স্টার্স হচ্ছে সাবজেক্ট আর সাইন ইন দ্য স্কাইটা হচ্ছে প্রেডিকেট। আমরা লিখব দ্য স্টার্স, অ্যান্সার ANSWER, অ্যান্সার হাইপে দিলাম। এরপর দিয়ে হলো দ্য স্টার্স, STARS। দ্য স্টার্সটা কী হলো? সাবজেক্ট হলো SUBJECT সাবজেক্ট, আর সাইন ইন দ্য স্কাইটা হচ্ছে প্রেডিকেট। তার সাইন SHINE, সাইন ইন দ্য স্কাই আকাশে কিরণ দেয়, ইন দ্য স্কাই SKY, এটা হচ্ছে আমাদের কী হলো? প্রেডিকেট, PREDICATE। তাহলে সাবজেক্ট হলো প্রেডিকেট। এরপর আমাদের লেখা আছে রাইট এ প্যারাগ্রাফ, রাইট মানে লেখো, এই প্যারাগ্রাফ মানে একটা অনুচ্ছেদ লেখো অ্যাবাউট দ্য সিজনস অফ ইউর কান্ট্রি, তোমার
দেশের ঋতু সম্পর্কে লেখো। তাহলে আমরা হেডিংটা দেবো দ্য সিজনস অফ ইউর কান্ট্রি পুরো থেকে দ্য সিজনস অফ মাই কান্ট্রি বা অফ আওয়ার কান্ট্রি। তা আমরা হেডিংটা দেবো দ্য সিজনস অফ আওয়ার কান্ট্রি, দ্য সিজনস ACASONS, দ্য সিজনস অফ ওয়েভ of our of our country COUNTRY, the seasons of our country। এরপর আমরা লিখবো, প্রথমেই লিখবো ভারতে 4টে ঋতু আছে। তাহলে আমরা লিখবো ইন ইন্ডিয়া, in India INDIA, in India there are 4 seasons, there are 4 seasons ACASONS। তাহলে প্রথমেই লেখা হলো কি ইন ইন্ডিয়া দেয়ার আর 4 সিজন দিয়ে ফুল স্টপ দেওয়া হলো। এরপর তারা হলো কী হবে, দে আর সামার, মনসুন, উইন্টার অ্যান্ড স্প্রিং। আমরা লিখবো দে আর, সেগুলি হলো দে আর সামার SUMMER সামার, কমা মনসুন MONSOON মনসুন, কমা উইন্টার WINTER উইন্টার অ্যান্ড স্প্রিং। তারা হলো গ্রীষ্ম, মনসুন হচ্ছে বর্ষা, আর হচ্ছে উইন্টার হচ্ছে শীত, এবং অ্যান্ড হচ্ছে স্প্রিং এবং হচ্ছে বসন্ত SPRING, এবং বসন্ত SPRING। এরপর কি আছে, এরপর আমরা লিখবো প্রথমেই সামার ইজ দ্য হটেস্ট সিজন অফ দ্য ইয়ার। সামার SUMMER সামার ইজ দ্য হটেস্ট HOTTEST সামার ইজ দ্য হটেস্ট সিজন ACASON সামার ইজ দ্য হটেস্ট সিজন অফ দ্য ইয়ার্স। সামার হচ্ছে বা গ্রীষ্মকাল হচ্ছে সবচেয়ে বেশি উষ্ণ হচ্ছে ঋতু। আচ্ছা, এরপর আমরা লিখব দিস ইজ দ্য সিজন অফ স্কর্চিং সানলাইট। এটা আমরা লিখব দিস ইজ দ্য সিজন অফ স্কর্চিং সানলাইট। দিস ইজ দ্য সিজন ACASON দিস ইজ দ্য সিজন অফ ওয়েভ স্কর্চিং, তীব্র রোদের ঋতু। স্কর্চিং SCORCHING স্কর্চিং। দিস ইজ দ্য সিজন অফ স্কর্চিং সানলাইট SUNLIGHT সানলাইট, তীব্র রোদের ঋতু। দিস ইজ দ্য সিজন অফ স্কর্চিং সানলাইট। এরপর আমরা লিখব, আমরা ব্যবহার করি কী হবে, উই ইউজ ফ্যানস FANS উই ইউজ ফ্যানস, আমরা ফ্যান ব্যবহার করি। টু কিপ আস কুল, টু কিপ KEEP টু কিপ আস US টু কিপ আস কুল COOL আমাদেরকে ঠান্ডা রাখার জন্য আমরা কি করি, আমরা ফ্যান ব্যবহার করি। এরপরে আমরা লাগবো ইন দিস সিজন ইন দিস THIS ইন দিস সিজন ACASON ইন দিস সিজন, এই ঋতুতে আমরা পাই উই গেট GET উই গেট ডেলিসিয়াস, সুস্বাদু ফল পাই DELICIOUS ডেলিসিয়াস ফ্রুটস FRUITS ফল পায়, সুস্বাদু ফল। লাইক যেমন হচ্ছে LIKE লাইক ম্যাঙ্গো ম্যাঙ্গোজ MANGOES ম্যাঙ্গোজ, কমা ম্যাঙ্গোজ জ্যাক ফ্রুটস কাঁঠাল, জ্যাক JACK ফ্রুটস FRUITS কাঁঠাল জ্যাক ফ্রুটস, অ্যান্ড AND লিচিস LITCHIS LITCHIS। এরপর আমরা লিখব, এরপর দ্য মনসুন কামস আফটার দ্য সামার সিজন। এরপর কি আছে, বর্ষা আছে, দ্য মনসুন MONSOON দ্য মনসুন কামস COMES দ্য মনসুন কামস আফটার AFTER আফটার দ্য সামার সিজন।
after the summer, 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 summer season, ACASON, after the summer season. এরপর নেচার এই সময় কি, এরপর মনসুনে কি দেখতে পাওয়া যায়, নেচার লুকস গ্রিন অ্যান্ড বিউটিফুল, প্রকৃতিকে দেখায়, নেচার NATURE, নেচার লুকস LOOKS, নেচার লুকস গ্রিন GREEN, গ্রিন অ্যান্ড AND অ্যান্ড বিউটিফুল BAUTIFUL, নেচার লুকস গ্রিন অ্যান্ড বিউটিফুল বলিব ইন দিস সিজন, ইন দিস সিজন ACASON, ইন দিস সিজন ACASON। তারপর এরপর আসছে কি, শীতকাল আসছে কী হবে, দেন কামস সামার, দেন THEN কামস COMES, দেন কামস সামার SUMMER। তারপর আসছে দেন কামস কী হবে, সামার নয় কী হবে, উইন্টার WINTER, শীতকাল আসছে, দেন কামস উইন্টার WINTER। তারপর আমরা লিখব উইন্টার ইজ দ্য ওল্ডেস্ট সিজন অফ দ্য ইয়ার, উইন্টার WINTER, উইন্টার ইজ দ্য ওল্ডেস্ট COLDEST, উইন্টার ইজ দ্য কোল্ডেস্ট সিজন ACASON, সিজন অফ ওয়েভ অফ দ্য ইয়ার, YEAR, অফ দ্য ইয়ার। এবারে কী লিখব, ইন দিস সিজন, ইন দিস THIS, ইন দিস সিজন ACASON, ইন দিস সিজন পিপিল গো PEOPLE, পিপিল গো, জনগণ যায় কোথায়, পিপিল গো ফর পিকনিক, ফর পিকনিক PICNIC, পিকনিকে যায়, অ্যান্ড AND অ্যান্ড এনজয়, উপভোগ করে, অ্যান্ড এনজয় ENJOY, অ্যান্ড এনজয় প্লিজেন্ট সানশাইন PLEASANT, প্লিজেন্ট মনোরম সূর্য, সানশাইন সূর্য কিরণ উপভোগ করে, সানশাইন SUNSHINE, সানশাইন, ফুল স্টপ। অবশেষে কি আসছে, অবশেষে বসন্ত আসে, অ্যাট লাস্ট স্প্রিং সিজন, অ্যাট লাস্ট স্প্রিং কামস আফটার উইন্টার, লিখব অবশেষে অ্যাট লাস্ট ATLAST, অ্যাট লাস্ট স্প্রিং কামস, স্প্রিং SPRING, স্প্রিং কামস COMES, অ্যাট লাস্ট স্প্রিং কামস আফটার উইন্টার, আফটার AFTER, আফটার উইন্টার WINTER, অ্যাট লাস্ট অবশেষে স্প্রিং অবশেষে বসন্ত আসছে, আফটার উইন্টার শীতকালের পর। এরপর কে আছে, স্প্রিং সিজন ইজ কল্ড, আমরা লিখব স্প্রিং সিজন ইজ কল্ড, বসন্তকে বলা হয় SPRING, স্প্রিং সিজন ACASON, স্প্রিং সিজন ইজ কল্ড, ডাকা হয়, ইজ কল্ড CALLED, কল্ড দ্য কিং KING, রাজা হিসেবে ডাকা হয়, কিং অফ অল সিজন ACASONS, স্প্রিং সিজন ইজ কল্ড দ্য কিং অফ অল সিজনস। এরপর কী হবে, আমরা সকল ঋতুকে ভালোবাসি, কী হবে, উই লাভ LOVE, উই লাভ অল সিজনস, অল ALL, অল সিজনস ACASONS, লিখে উই লাভ অল সিজনস ইন ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের সব ঋতুকে ভালোবাসি, উই লাভ অল সিজনস ইন ইন্ডিয়া। তাহলে আমরা আরেকবারে দেখে নিই কী আছে, রাইট এ প্যারাগ্রাফ, রাইট মানে লেখো একটা প্যারাগ্রাফ, একটা রচনা লেখো অ্যাবাউট দ্য সিজনস অফ ইয়োর কান্ট্রি, তোমার দেশের ঋতু সম্পর্কে। তাহলে আমরা হেডিংটা দিলাম দ্য সিজনস অফ ইয়োর কান্ট্রির বদলে কী হবে, আওয়ার কান্ট্রি, দ্য সিজনস অফ আওয়ার কান্ট্রি। প্রথমে লেখালো ইন ইন্ডিয়া, ভারতে দেয়ার আর 4 সিজন, ভারতের 4টে ঋতু আছে, তারা হলো সামার গ্রীষ্ম, মনসুন বর্ষা, উইন্টার শীত, অ্যান্ড স্প্রিং বসন্ত। সামার ইজ দ্য হটেস্ট সিজন, সামার হচ্ছে গ্রীষ্মকাল, হচ্ছে সবচেয়ে গরম ঋতু অফ দ্য ইয়ার, বছরে। দিস ইজ দ্য সিজন অফ স্কর্চিং সানলাইট, এটা উত্তপ্ত রোদের ঋতু। দিস ইজ দ্য সিজন
অফ স্কর্চিং সানলাইট উই ইউজ, আমরা ব্যবহার করি, ফ্যান ব্যবহার করি, টু কিপ আস কুল, আমাদের ঠান্ডা রাখতে। ইন দিস সিজন, এই ঋতুতে, উই গেট, আমরা পাই। ডিলিশিয়াস ফ্রুটস মানে কি হচ্ছে সুস্বাদু ফল পাই, লাইক ম্যাঙ্গোজ যেমন হচ্ছে আম পায়, জ্যাক ফ্রুটস ফল পায়, কাঁঠাল পায়, অ্যান্ড লিচিস এবং লিচু পায়। দ্য মনসুন কামস আফটার দ্য সামার সিজন, মনসুন ও বর্ষাকালটা আসে, আফটার দ্য সামার সিজন গ্রীষ্মের পরে আসে। নেচার লুকস গ্রিন, প্রকৃতিটা সবুজ দেখায়, অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর দেখায়, ইন দিস সিজন, এই ঋতুতে। দেন কামস উইন্টার, তারপর আসে কে শীতকাল আসে। উইন্টার ইজ দ্য কোল্ডেস্ট সিজন অফ দ্য ইয়ার, উইন্টার মানে শীতকাল হচ্ছে সবচেয়ে ঠান্ডা ঋতু। ইন দিস সিজন, এই ঋতুতে, পিপিল গো ফর পিকনিক, জনগণ কোথায় পিকনিকে যায়, পিকনিক মানে বনভোজনে যায়, অ্যান্ড এনজয় প্রিজেন্ট সানশাইন, এবং উপভোগ করে মনোরম সূর্যকিরণ উপভোগ করে। অ্যান্ড লাস্ট অবশেষে স্প্রিং কামস আফটার উইন্টার, বসন্ত আসে শীতকালের পর। স্প্রিং সিজন ইজ কল্ড, মানে বসন্ত ঋতুকে ডাকা হয় দ্য কিং অফ অল সিজনস, কি সমস্ত ঋতুদের রাজা হিসেবে ডাকা হয়। উই লাভ অল সিজনস ইন ইন্ডিয়া, আমরা সমস্ত ঋতুকে ভালোবাসি। তাহলে পুরো উত্তরটা আমরা আর একবার দেখে নেব। স্কুলের নাম হচ্ছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন। তাহলে আমাদের বলা হলো যে এক একটা রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো দ্য প্যাসেজ অনুচ্ছেদটা, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে আমরা এই প্যাসেজটা বলা হলো নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 থেকে, মাই স্কুল ডেজ থেকে নেওয়া হয়েছে। এটা 54 থেকে 61-এর মধ্যে আছে। এটা আমাদের পেজ নাম্বার 57 থেকে নেওয়া হয়েছে, সেকেন্ড প্যারা থেকে নেওয়া হয়েছে। এটা সত্যজিৎ রায়ের ছেলেবেলার স্কুল লাইফ সম্পর্কে বলা হয়েছে। এখানে প্রশ্ন করা হয়েছে কমপ্লিট, এ থেকে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সে, কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সে মানে নিচের বাক্যগুলি, উইথ ইনফরমেশান তথ্য দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ থেকে। তাহলে ড্যাশ ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল, তাহলে আমাদের কী হলো আশুবাবুকে পরিচয়টা কি ড্রয়িং টিচার, শুধু আশুবাবু লিখলেও হবে। তাহলে আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল, এটা লিখলে হবে। আমাদের যদি আরও একটু ভালো করে লিখতে পারি চাই আপনাকে আশুবাবু দ্য ড্রয়িং টিচার, তাহলে আমাদের সেটাই দেখানো হয়েছে আশুবাবু দ্য ড্রয়িং টিচার ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল। বিয়ে থেকে আছে আই স্পেন্ট, আমি কাটিয়েছিলাম, এখানে লেখা আছে পুরো উত্তরটা কিন্তু দেখে লেখা হয়েছে। আমি কাটিয়েছিলাম 6 বছর স্কুলের জীবন, আমার স্কুলের জীবনে 6 বছর কাটিয়েছিলাম। আই স্পেন্টের পর থেকে 6 ইয়ার্স অফ মাই স্কুল লাইফ পর্যন্ত লেখা হয়েছে দেখে। তাহলে আমরা লিখেছি কি 6 ইয়ার্স অফ মাই স্কুল লাইফ। এরপর বিয়েতে কি আছে রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো, ইন দ্য গিভেন বক্সে দেয়া বাক্সের মধ্যে, দেয়া কোপের মধ্যে। দ্য অথর কুড সিং ভেরি ওয়েল, অথর লেখক খুব ভালো গান গাইতে পারতেন। এখানে লেখা আছে বাট আই কুড ড্র ভেরি ওয়েল, আমি আঁকতে পারতাম, তার বিবৃতিটা মিথ্যা, তাহলে এখানে আমাদের এফ হবে। যদি বলতো সাপোর্টিং স্টেটমেন্ট লেখো, তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমাদের এই লাইনটা বাট আই কুড ড্র ভেরি ওয়েল এটা লিখতে হতো। 2 নম্বরে কী আছে আশুবাবু পরিচালনা করেছিলেন অ্যান্ড ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং নামে একটা বিষয়ের পরিচালনা করতেন, অর্থাৎ সঙ্গীত অঙ্কনের পরিচালনা করতেন। তাহলে বিবৃতিটা আমাদের কি সত্য, এইখানে লেখা যায় হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, পুরো মিলে গেছে বাক্যটা, তাহলে এখানে আমাদের ট্রু হবে। যদি সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হতো তাহলে আমাদের লিখতে হতো হি ওয়াজ কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। এরপর আমাদের কি আছে সিএতে কি আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, হোয়াট চার্জ মানে কী দায়িত্বটা ওয়াজ গিভেন দেওয়া হয়েছিল টু আশুবাবুকে ফর মানে জন্য দ্য অ্যানুয়াল মানে বার্ষিক প্রাইজ মানে পুরস্কার ডিস্ট্রিবিউশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কী দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা যদি পুরোটাই এখানে লিখে দেওয়া হয় তাহলে এখানে হিয়ের বদলে যদি আশুবাবু লিখে দেয় তাহলে উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা লিখবো, এটাও লিখে দিতে পারি আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি লিখে দিলে হয়ে যাবে। কিংবা আমাদের কি হোয়াট চার্জের বদলে আমরা লিখবো দ্য চার্জ অফ ডেকোরেটিং হল, তারপর আমরা ওয়াজ গিভেন টু আশুবাবু
ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। আমরা সেটাই লিখেছি দ্য চার্জ অফ ডেকোরেটিং, এই যে এখান থেকে লিখেছি দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল, দ্য এটিটা প্রথম কটা বড়তা লেখা হয়েছে, তো সেটাই লেখা হয়েছে দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল। তারপর আমরা ওয়াজ থেকে পুরো দেখে লিখে দিচ্ছি ওয়াজ গিভেন টু আশুবাবু ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। এখানে প্রশ্নের সময় জিজ্ঞাসা চিহ্ন আছে, উত্তর দেওয়ার সময় অবশ্যই ফুল স্টপ দিয়ে আমাদের শেষ করতে হবে। তাহলে আমরা লিখেছি দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ওয়াজ গিভেন টু আশুবাবু ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনির পর আমাদের ফুল স্টপটা অবশ্যই দিতে হবে। 2 থেকে আছে হাউ উড এ স্টুডেন্ট ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, কীভাবে একটা ছাত্র ব্ল্যাকবোর্ডে ছবি আঁকতো। আমরা পুরো দেখে লিখেছি এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দি এসেন্স অফ দ্য সং। আমাদের এ স্টুডেন্ট থেকে সং পর্যন্ত লেখা হয়েছে, সেটাই আমরা লিখেছি এ স্টুডেন্ট উড সিং, একটা ছাত্র কী করতো, গান গাইতো, উড সিং এর সং একটা গান গাইতো, অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার, আর একজন কী করতো, ছবি আঁকতো, অন দ্য ব্ল্যাকবোর্ডেতে, ট্রাইং টু ক্যাপচার মানেটা চেষ্টা করতো, মানেটা বোঝায়, ইন ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, এবং কী করতো, লাইন করে কী করতো, গানটার গুরুত্বটা লাইন এবং রঙের দ্বারা প্রকাশ করতো। এরপরে আমাদের কি আছে, বিয়ে থেকে গ্রামার মানে ব্যাকরণ এবং ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার। 2 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, পূরণ করো, নিচে শূন্যস্থানটা পূর্ণ করো উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে। আর্টিকেল আমরা জানি যে আর্টিকেল কটা আছে, আর্টিকেল মূলত কি অ্যাডজেক্টিভ, যা কোনো নাউন নির্দিষ্ট করে বোঝায়, সেটা হচ্ছে নির্দেশ করে। এ অ্যান্ড কে আমরা ইনফিনিট আর্টিকেল, আর দাকে আমরা ডেফিনিট আর্টিকেল বলি, আর হচ্ছে প্রিপোজিশন হচ্ছে যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সে অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রথমে দ্য ওমেন ফ্রম উড়িষ্যা ওরেস টর্ন শাড়ি, উড়িষ্যা থেকে মেয়েটা কী করে ছেঁড়া শাড়ি পরেছিলেন বা পরেছিল। তাহলে আমরা লিখেছি দ্য ওমেন ফ্রম উড়িষ্যা ওর এ টর্ন শাড়ি, উড়িষ্যা ডয়সুন্ড্রোজেন ডি হয়, তাহলে উড়িষ্যা আমাদের ডি আছে, ওড়িশা নয়, আমাদের হচ্ছে উড়িষ্যা, ডয়সুন্ড্রোজেন ডি হয়, তাহলে উড়িষ্যা ফ্রম এ ওন শাড়ি, প্রথমেটা হচ্ছে ফ্রম, তারপরটা হচ্ছে এ হয়েছে, প্রথমে একটা ফর্মটা হচ্ছে আমাদের প্রিপোজিশন হয়েছে, আর এটা হচ্ছে আর্টিকেল হয়েছে। তাহলে আমরা এরপর কি আছে, অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো, অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স, এবং কী করে অর্থপূর্ণ বাক্য তৈরি করে। মাংকি মানে বানর, ভিজিট মানে সাক্ষাৎ করা, দা ডিসাইড মানে স্থির করেছিল, টু মানে রেগুলার, টু মানে তে বা প্রতি, রেগুলার মানে নিয়মিতভাবে, দা আইল্যান্ড। তাহলে আমরা প্রথমে লিখি দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড রেগুলার। তাহলে প্রথমে দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড। তাহলে প্রথমে লিখেছি আমরা দ্য মাংকি, দ্য টিএইচই, প্রথমে লিখেছি দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড রেগুলারলি। এই তো আমরা এখানে লিখেছি কি দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড রেগুলারলি। তাহলে দায়ের প্রথমেরটা একটা দা হয়ে গেল, মাংকি হয়ে গেল, ডিসাইড হয়ে গেল, ডিসাইডেড টু হয়ে গেল, ভিজিটটাও হয়ে গেল, এরপর দা আমাদের দা হয়ে গেল, আইল্যান্ড হয়ে গেল, রেগুলারলি হয়ে গেল। তাহলে সব ওয়ার্ডগুলোই আমাদের সাজিয়ে বাক্য তৈরি করা হয়ে গেল। তাহলে বাক্য বলেছে মিনিং, এখানে কি বলা হয়েছে, আমাদের বাক্যটা তৈরি করতে হবে মিনিংফুল সেন্টেন্স, অর্থপূর্ণ বাক্য। আমরা জানি যে বাক্য হতে গেলে অবশ্যই মিনিংফুল হতে হবে, মানে না হলে কিন্তু বাক্য আমাদের হবে না। তাহলে বাক্য একেবারে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে সেটা হচ্ছে বাক্য। এবার 4 হচ্ছে পুট এ সুইটেবল অ্যাডজেক্টিভ, উপযুক্ত অ্যাডজেক্টিভ দিয়ে শূন্যস্থান পূরণ করো। অ্যাডজেক্টিভ মূলত আমাদের কী আছে, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদেরকে হচ্ছে অ্যাডজেক্টিভ সুইট অ্যান্ড ড্যাশ ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ অফ দ্য আইল্যান্ড। তাহলে আমরা পাচ্ছি এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে, দ্য ক্লেভার মাংকি থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 62 লাইন নাম্বার 3 থেকে নেওয়া হয়েছে। তাহলে সুইট মানে রসা মিষ্টি, এবং রসালো জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য
সুইট এবং জুস এবং কি মিষ্টি এবং রসালো ফলগুলো গ্রো মানে ধরে থাকতো কোথাও অন দ্য ট্রিজ অফ দ্য আইল্যান্ড, গাছেতে অফ দ্য আইল্যান্ড, দ্বীপের গাছেতে ধরে থাকতো, দ্বীপপুঞ্জের গাছে ধরে রাখতো। তাহলে সুইট অ্যান্ড কী হলো জুসি, JUICY। ফিল ইন দ্য 5 কাছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থানটা উইথ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা জানি টেন্স কাকে বলে, কি আর কালকে টেন্স বলে। টেন্স তিনটে আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট হচ্ছে বর্তমানকাল, পাস্ট হচ্ছে অতীতকাল, আর হচ্ছে ফিউচার হচ্ছে ভবিষ্যৎকাল। কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে আবার 4টে করে ভাগ করা হয়েছে। একটা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনাইট হচ্ছে কাজটা চলছে না, শেষ হয়ে গেছে, বোঝা যায় না। কন্টিনিউয়াস কাজটা চলছে, আর পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কিছুটা শেষ হয়ে গেছে এবং এখনও কাজটা চলছে। তাহলে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে পূরণ করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের শর্তটা হচ্ছে আমাদের কি, মূল ভার্বের সঙ্গে এস বা এস যোগ হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে আমাদের আইতে কী হবে, গো। ফুলমণিতে কী হবে, গোস হবে। আর আয়েতে হোপ হবে, ফুলমণিতে কী হবে, হোপস হবে। যদি ফুলমণি এবং রহিম থাকতো, ফুলমণি এবং শিলা থাকতো, তাহলে হোপ হতো। তাহলে একজন আছে, তাহলে কি ফুলমণি হোপস, ফুলমণি আশা করে, তাহলে হোপস হবে HOPES, আশা করে যে দ্যাট সামডে সি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া। কোনো একদিন কী সমর্থ হবে, গোটা ভারতবর্ষ ভ্রমণ করার জন্য সমর্থ হবে। তাহলে ফুলমণি কী হবে, হোপস HOPES। তাহলে 5টা আমাদের কী হলো, হোপস HOPES। 6টা কী হচ্ছে, ফাইন্ড আউট দ্য সাবজেক্ট। ফাইন্ড আউট মানে খুঁজে বার করো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স, নিচের বাক্যগুলি থেকে। তাহলে সাবজেক্ট কাকে বলে, কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে প্রথমে কী হচ্ছে, দ্য স্টার সাইন ইন দ্য স্কাই। তাহলে প্রথমে সাবজেক্ট কোনটা হবে, দ্য স্টার্স, আর প্রেডিকেট কী হবে, সাইন ইন দ্য স্কাই। তাহলে কি সাবজেক্ট কোনটা হলো, দ্য স্টার্সটা হচ্ছে সাবজেক্ট, আর সাইন ইন দ্য স্কাইটা হচ্ছে প্রেডিকেট। এরপর আমাদের 7 নম্বর কি আছে, রাইটিং স্কিল। রাইট এ প্যারাগ্রাফ, রাইট মানে লেখো, একটা প্যারাগ্রাফ লেখো, একটা অনুচ্ছেদ লেখো অ্যাবাউট দ্য সিজনস অফ ইউর কান্ট্রি, তোমার দেশের ঋতু সম্পর্কে লেখো। তাহলে আমরা লিখেছি, হেডিংটা দেওয়া হয়েছে দ্য সিজনস অফ ইউর, বলতে কি আওয়ার কান্ট্রি। তাহলে আমরা লিখেছি ইন ইন্ডিয়া, ভারতবর্ষে দেয়ার আর 4 সিজনস, 6টা ঋতু আছে। আর তারা হলো সামার গ্রীষ্ম, মনসুন বর্ষা, উইন্টার শীত এবং স্প্রিং বসন্ত। সামার ইজ দ্য হটেস্ট সিজন অফ দ্য ইয়ার। সামার গ্রীষ্মকাল হচ্ছে সবচেয়ে গরম ঋতু বছরে। দিস ইজ দ্য সিজন অফ স্কর্চিং সানলাইট, এটা উত্তপ্ত রোদ্রের হচ্ছে ঋতু। উই ইউজ, আমরা ব্যবহার করি ফ্যান্স মানে ফ্যান পাখা ব্যবহার করি টু কিপ আস কুল, আমাদের ঠান্ডা রাখার জন্য। ইন দিস সিজন, এই ঋতুতে উই গেট ডিলিশিয়াস ফ্রুটস, আমরা সুস্বাদু ফল পাই, লাইক যেমন ম্যাঙ্গোস আম পাই, জ্যাক ফ্রুটস কাঁঠাল পাই, অ্যান্ড লিচিস এবং লিচু পাই। দ্য মনসুন কামস আফটার দ্য সামার সিজন, এরপর আসে কি মনসুন বর্ষাকাল আসে, আফটার দ্য সামার সিজন গ্রীষ্ম ঋতুর পর। নেচার লুকস গ্রিন অ্যান্ড বিউটিফুল, নেচার মানে প্রকৃতিকে দেখায় গ্রিন সবুজ এবং সুন্দর দেখায় ইন দিস সিজন, এই ঋতুতে। দেন কামস, তারপর আসে উইন্টার, শীতকাল আসে। উইন্টার ইজ দ্য কোল্ডেস্ট সিজন অফ দ্য ইয়ার, শীতকাল হচ্ছে সবচেয়ে ঠান্ডা ঋতু। ইন দিস সিজন, এই ঋতুতে পিপিল গো ফর পিকনিক, জনগণ কোথায় যায়, বনভোজনে যায়। অ্যান্ড এনজয় প্রিজেন্ট সানশাইন, এবং উপভোগ করে মনোরম রৌদ্রোজ্জ্বল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া উপভোগ করে। অ্যাট লাস্ট, অবশেষে স্প্রিং কামস, অবশেষে বসন্ত আসে। আফটার উইন্টার, শীতকালের পর। স্প্রিং সিজন ইজ কল্ড, মানে স্প্রিং মানে অর্থাৎ বসন্ত ঋতুকে ইজ কল্ড ডাকা হয় দ্য কিং অফ, রাজা বলে ডাকা হয়। অফ অল সিজন, যে কোনো ঋতু রাজা বলে ডাকা হয়। উই লাভ অল সিজনস ইজ লাইফ, আমরা সমস্ত ঋতুকে, ভারতবর্ষের সমস্ত ঋতুকে আমরা ভালোবাসি।